ইসলামিক ঘর থেকে আসছে, সে একটা ইসলামিক মনোভাবাপন্ন মানুষ থেকে আসছে, এবং সে ওই মনোভাব এবং সে তার বক্তব্য দেখবেন যে কারণে জনপ্রিয় হয়েছে। কি কারণে জনপ্রিয় হয়েছে? যে আপনি মাথায় টুপি পরা, দাড়িওয়ালা একজন সাধারণ মুসলিম মানুষকে গত 16 বছর ধরে এদেরকেই বলা হয়েছে যে এরা সন্ত্রাসী। এইটাকেই সে মানে সবসময় এগেইনস্টে বলেছে। কেন? প্রশ্নটা তুলে ধরছে কেন? আমি একজন নরমাল, আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমাকে কেন অপমান করে বলবে যে তুমি তো তুমি তো ওই সন্ত্রাসী বাহিনী, হুজুর বাহিনীর দলে। এই যে শব্দগুলোর সাথে সে যে আন্দোলনটা করেছিল, সেই আন্দোলনটা কিন্তু জামাতের পক্ষে চলে যায়, এবং এইটা জামাতের পক্ষে না যাওয়ার কোনো কারণই নাই। আমি মনে করি একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম সেন্টিমেন্ট এইটা জামাতের পক্ষে যাবে, এটার বিষয়। এবং এখানে আপনি রাজনৈতিকভাবে তারেক জিয়া সাহেব এটাকে কিভাবে ক্যাশ করবেন, এটা তো ওনার প্ল্যানে থাকতে হবে। উনি কি করে মির্জা আব্বাস, উনি কি করে সালাউদ্দিন সাহেবের মতো লোকদেরকে এখনো পর্যন্ত উনি নারিশ করলেন, এবং এই ইলেকশনে তাদেরকেই দেখা গেল যে এরা যে রয়্যাল এজেন্ট, এরকম বহু রকমের ইন্ডিকেশনস আমরা পেয়েছি। হ্যাঁ, তো সেই ইন্ডিকেশনের লোকগুলোকে উনি দলীয়ভাবে কোনো সংস্কার না করে উনি সেই লোকগুলোকে নিয়ে যখন ইলেকশনে আগাচ্ছেন, সেই ইলেকশন মেকানিজমে উনি মানুষের মানে গ্রহণযোগ্যতা হারায় ফেলালেন, নাম্বার ওয়ান। এখন ইলেকশনের মেকানিজম কি মানে মানে বিএনপি থেকে করা হচ্ছে, বা বিএনপির পক্ষ থেকে আপনি যদি বলে থাকেন সেনাপ্রধান বা সেনাবাহিনীর এক অংশ তারা করছে, নাকি এখানে জামাতের পক্ষ থেকে করা হচ্ছে? এখানে তো বলা হচ্ছে যে ডক্টর ইউনূস যেহেতু ছাত্রদেরকে মানে ছাত্রদের নিয়োগকর্তা উনি, এবং ছাত্রদের কথা উনি বলে আসছেন যে তারা এমপি হবে, মন্ত্রী হবে, এবং তারা এখন জামাতের জোটে গেছে। এখানে তো অন্যরকম ব্যাপার আসে যে তাহলে ডক্টর ইউনূসে চাই যে মানে ইলেকশন মেকানিজম হয়ে তারা আসুক, এরকমও তো শোনা যাচ্ছে। মানে আমি আপনাকে আমি এই সকলগুলোরই আসলে ছোটখাটো ভাবে উত্তরগুলো আপনার আগের টক শো গুলোতে দিয়েছিলাম। আমি আবার একটু রিপিট করি। আমি একদম স্পেসিফিকলি বলে দিয়েছিলাম যে গত টক শোতে যে এইবারে ইলেকশনটা হচ্ছে দুর্নীতিবাজ বিরোধী বাংলাদেশের জনগণের। কারণ হচ্ছে যে দুর্নীতিবাজের একটা মেশিনারিজ তৈরি হয়েছিল আওয়ামী লীগের পিরিয়ডে। কারণ আপনি এটার একদম অঙ্ক আমাকে কেউ হার মানাতে পারবে না। সেটা হচ্ছে $234 বিলিয়ন বাংলাদেশ থেকে বের হয়ে গেছে। এত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? এগুলো সব নিয়ে গেছে হচ্ছে আওয়ামী লীগের নেতা, প্লাস নেতাকে সমর্থন করে দুর্নীতিবাজ কর্মকর্তা, যে কর্মকর্তারা বহু সময় ধরে এই টাকাগুলোকে, যেমন ধরুন এক বেনজির, এক পুলিশের আইজি যে পরিমাণ টাকা নিয়ে গেছে, সে এই 5ই আগস্টের পরে সরকারের চোখের নাকের ডগা দিয়ে কি সুন্দর করে এয়ারপোর্ট থেকে বেরোয় গেল। ঠিক সেরকম হাজার কোটি টাকা নিয়ে যে অনেক জেনারেল সাহেবরা বাড়িতে গেছে, যেমন জেনারেল মঈন বিডিআর হত্যাকে বিচারে তো সে 1 নম্বর আসামি, সে আমেরিকায় বসে থাকে কিভাবে? তাকে আমেরিকা পার করতেছে কে? এই যে টোটাল জিনিসগুলো সব র করে দিয়ে গেছে। এবং এই যে মানে সংস্কার, মানে এগুলোকে সংস্কার না করে, ওই যে যেটা আমি আপনাকে বলতে যে আটকে গেলাম, মানে যে ইউনূস সরকার যে 8ই আগস্টে নিলেন, এই সংস্কার না করে ওই ওনাদেরই মনোনীত একটা সরকার ব্যবস্থাকে নিয়ে উনি সরকার চালায় ইলেকশন করতে যাচ্ছেন, তাহলে ইলেকশন মুখ থুবড়ে পড়বে, ইলেকশনে এইগুলো হিচিং হবে, এই মারামারি হবে, এগুলো তো স্বাভাবিক। কারণ হচ্ছে যে পুরো টিমটাই তো রয়ে গেছে। পুলিশের সংস্কার কি হয়েছে আপনি আমাকে বলেন? পুলিশের কোনো সংস্কার হয়েছে? যে পৃথিবীতে কোনো ইতিহাস দেখাইতে পারবেন না যে কোনো দেশের 100% পুলিশ তার থানা রেখে দিয়ে, অস্ত্র রেখে দিয়ে পালায় গেছে। কতটা দুর্নীতিগ্রস্ত হলে, কতটা মোরালি ইনকারাপ্টেড মানে কারাপ্টেড হয়ে গেলে যে একটা সংস্থা এভাবে ভেঙে পড়ে। তো সেই সংস্থার আপনি কি সংস্কার করছেন? আমাকে একটা উদাহরণ দেখান। আপনি শুধু দল এ থেকে বিতে বসাইছেন, বি থেকে সিতে বসাইছেন, মাল তো একই, ভেজাল মাল তো রয়ে গেছে। জেনারেল সাহেবদেরকে আপনি কি টাচ করেছেন? কোন সংস্কার আর্মির সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে বিডিআর হত্যা। বিডিআর হত্যাটা রিপোর্ট মানে প্রকাশ হবে ঠিক এইরকম সময় হাদিকে হত্যা করা হলো। পুরো ডাইভার্সন নিয়ে যাওয়া হলো হচ্ছে হাদি রিলেটেড। হাদি হত্যা তো ডিজিএফআই করাইছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আমার কোনো সন্দেহ নাই। কারণ ডিজিএফআই তে যে সকল জেনারেল সাহেব আছে তাদেরকে আদেশ দেন হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী। কারণ তারেক সিদ্দিকী একটা ওয়াকার সাহেবের প্যারালাল একটা গভর্নমেন্ট চালান। এটা আমি আপনাকে এই টক শোতে বারংবারই বলেছি। বাংলাদেশের গভর্নমেন্টের 2টা পার্ট এখন, একটা হচ্ছে ইউনূস সাহেব চালাচ্ছেন, আরেকটা হচ্ছে তারেক সিদ্দিকী চালাচ্ছেন। ইভেন আমি হাসিনা বেঁচে আছে কিনা আমার তাও সন্দেহ আছে। আওয়ামী লীগ গণ, আওয়ামী লীগ আর এই পৃথিবীতে বাংলাদেশে আর কোনোদিন মানে তারা রাজনীতিতে আর কোনোদিন আসতে পারবে বলে আমার মনে হয় না। কারণ তারা যে পরিমাণ নির্বাচনের পরে যে দল আসুক সেই দলের সাথে যদি
তারা তো নির্বাচন পরে কোন দলকে আনবে সেটা তো বেছেই ফেলেছে। তারা বিএনপি কে সিলেকশন করেছে। কারণ বিএনপির মধ্যে ক্যান্ডিডেট ঢুকাই দিয়েছে। যে ক্যান্ডিডেট গুলোকে নিয়েই এখন এখানেই আমার আপনার কাছে প্রশ্ন ছিল যে তারা বলছে যে বিএনপি আসবে বা তাদের সিলেকশন বিএনপি বা প্রশাসনের এক অংশের সিলেকশন, আবার এখন শোনা যায় যে প্রশাসনে অনেক জামাতের লোকজন আছে। তো যদি সেনা প্রধানেরও যদি সিলেকশন থাকে, তো সেখানে আবার ডক্টর ইউনূসেরও তো সিলেকশন আছে। সবার সিলেকশন থাকবে, এটা তো সবারই চাওয়া। আমি যদি চাই, আমি চাইবো না যে আমার পছন্দের ৫-৪ লোক গভর্নমেন্টে থাকুক, আমি যেন দেশে আমার কেসগুলো তুলে ফেলায়, আমার সম্পদগুলো ফেরত দেয়, আমি যেন ফেরত আসতে পারি। আমি কি চাইবো না? তার মানে আমিও তো চাইবো যে আমার পছন্দের কোনো লোক আসুক, তাই তো? কিন্তু আমার এই পছন্দ কথা হচ্ছে আমি কাকে পছন্দ করবো আর কাকে করবো না। আমি যদি দুর্নীতিবাজ হই, ডেফিনিটলি আমি দুর্নীতিবাজ টিমকেই পছন্দ করবো, কারণ তাদের সাথে আমার লিঙ্ক থাকবে। আর যদি আমি দুর্নীতিবাজ না হই, সৎ এবং মানে কর্মঠ এবং শক্তিশালী হবে, আমি সেই রকম লোকগুলোকে খুঁজবো। তো সেই লোকগুলোকে আপনি ক্যান্ডিডেট হিসেবে একটা একটা করে বাছেন, প্রত্যেকের আমলনামা নেন। তাহলে কারা? আমি তো বলেছি যে কেন জামাত আগায় গেছে। জামাত ইলেকশন মেকানিজমে আগায় যাওয়ার মূল কারণটা হচ্ছে ক্যান্ডিডেট সিলেকশন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যালায়েন্স উইথ দ্য মানে এনসিপি। বিএনপি কি অ্যালায়েন্স করতে পারতো না এনসিপির সাথে? করেছে, চেষ্টা করেছে, করে নাই। কেন করে নাই? কারণ ওই যে প্রথম ওই যে আমি যে কথা চলতেছিলই, বিএনপির সাথে তো কথাও চলতেছিল, কিন্তু ওদের এই যে সিটের বললাম যে বিএনপির সাথে কথা চলতেছিল, কথাটা বলছিল কে? ওনাদের পক্ষে কোন নেতা বলেছিল? ওই যে হচ্ছে রয়ের মাদকপুষ্ট মস্তান, সেই ওয়াকার সাহেব ডেকে বলছিল ক্যান্টনমেন্টে ডেকে, এই পেট ছামড়া, তোমাদের বয়স তো বেড়া, নাক টিপলে দুধ বেরোয়, তোমরা আবার কিসের মানে রাজনীতি করো, যেটা বলি সেটা শুনো। এই ডায়লগে বললে তো ওই স্টুডেন্টরা ওটা শুনে নাই। স্টুডেন্ট বের এসে বলছে যে ঠিক আছে বেরোই মিয়া, আপনি কিসের এত বড় না মস্তান না, হয়েছে? এছাড়াও তো এই যে জামাতে যাওয়ার আগে তো আমরা শুনেছিলাম যে বিএনপির সাথে আলোচনা চলছিল, সিট নিয়ে ভাগাভাগি হচ্ছিল, মানে ওই এই ঘটনা কথাগুলো শুনেছেন, কিন্তু আপনি আমাকে বলতে হবে স্পেসিফিক উদাহরণ সহ ওনারা কোনটা কোনটা স্টেটমেন্ট গুলো পাবলিকলি বলেছেন যে আমরা এই নেগোসিয়েশনে গিয়েছি। তারা স্টেটমেন্টে পাবলিকলি যেটা বলেছে সেটা একমাত্র পাবলিকলি আছে। এনসিপি থেকে নেতারা যেটা বলেছেন সেটা হচ্ছে তাদেরকে ডেকেছিল হচ্ছে ওয়াকারুজ্জামান, ক্যান্টনমেন্টে ডেকেছিল। আর কোনো ইনসিডেন্ট নাই যে বিএনপির অমুক নেতার সাথে তারা অমুক দিন বসেছে, তারা রাজনীতি আলাপ হয়েছে, আজ পর্যন্ত কোনো স্টেটমেন্ট নাই। একটাই স্টেটমেন্ট আছে অ্যালাইনমেন্টের, সেটা ছিল হচ্ছে ওয়াকার সাহেব তাকে ক্যান্টনমেন্টে ডেকেছিলেন এবং তারা সেখানে অমত জানিয়েছেন, এবং তার মধ্যে হাসনাত আবলুদা ছিল হচ্ছে সবচেয়ে ভোকাল পারসন, যে পরিষ্কারভাবে বলেছিল যে আমাদেরকে আপনারা এইভাবে দমাতে পারেন না। ঠিক আছে? তো সেই পরে কিন্তু মানে অনেক ঘটনা ঘটছে তারই ধারাবাহিকতায় ওয়াকার সাহেব একদম প্রকাশ্যে বললেন বিডিআর হত্যার বিচার হবে না, ফুল স্টপ। কেন উনি ফুল স্টপ বলবেন? কারণ উনি তো আসামি, উনি তো ফাঁসবেন, উনি জানে তো এটা। আমি আপনার টক শোতে বারবার বলেছি যে আসামি তারাই এখন হচ্ছে লাস্ট খেলা হচ্ছে 12 তারিখ। এই বর্তমান যে মানে মানে বাংলাদেশের যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু সাহেব, ওয়াকার সাহেব, তাদের তো বিচার হবে। চুপ্পু যে হাজার হাজার কোটি টাকা পাচার করতে ইসলামিক ব্যাংকের টাকা চুরি করার সাথে জড়িত, এই বিষয়ে তো মানুষের পারসেপশনেরও কোনো সমস্যা নাই, মানুষের বিচারের জন্য যথেষ্ট উপাত্ত সংগ্রহ করতে কোনো সমস্যা নাই। মানে আপনি যদি ধরেন পিছনের দিকে যান,